ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। এই ভিডিওতে ক্লাস 12-এর 4th সেমিস্টারের অঙ্কের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখো, ভেক্টরের পার্ট, ডাইরেকশন রেশিও এবং ডাইরেকশন কোসাইনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব। প্রিভিয়াস ইয়ারে যদি দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু তেমন অঙ্ক আসে না, কিন্তু আমার মনে হয় যে তোমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে সব চ্যাপ্টারের একটা সুন্দর প্রিপারেশন করে রাখা দরকার। বলা যায় না যদি পরীক্ষায় চলে আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রশ্ন খুবই কম আসে এই চ্যাপ্টার থেকে। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্টও এই চ্যাপ্টারটা করে না, আবার অনেকে করে রাখে, কারণ একটা ভালো স্কোর করতে গেলে কিন্তু সব চ্যাপ্টার আমাদের করতে হবে। আর আমি পুরো কনসেপ্ট, থিওরি, কোশ্চেন প্যাটার্ন এখানে বুঝিয়ে দেবো। ওকে, যেন এই চ্যাপ্টার সম্পর্কে স্বচ্ছ একটা আইডিয়া হয়, তুমি যেন ভালো নামাতে পারো, সব কিছু মেনটেন করবো। প্রথম প্রশ্ন দেখো 2020-তে এসেছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে। প্রশ্নটা কী আছে দেখো, ওয়াই জেড সমতলে অবস্থিত কোনো সরলরেখা ধনাত্মক জেড অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে নত থাকলে সরলরেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করো। ওকে, এই হলো প্রশ্নটা। তাহলে পরে আমরা জানি যে নর্মালি একটা প্লেনের ক্ষেত্রে কী হয়, 3D প্লেন চিন্তা করলে কী হয়, এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস আমরা চিন্তা করি, তাই না 3Dর ক্ষেত্রে। তো এখানে মেনলি কিন্তু বলছে ওয়াই জেড প্লেন, অর্থাৎ ওয়াই জেড প্লেন বলতে ওয়াই জেড সমতলে অবস্থিত। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সরলরেখাটি আছে এটা আলটিমেটলি কিন্তু ওয়াই জেড সমতলে অবস্থিত। ভালো করে বোঝার চেষ্টা করবে, এই যে সরলরেখা যেটা আছে, এই যে সরলরেখাটা এটা কোন প্লেনে অবস্থিত, এটা হচ্ছে ওয়াই জেড প্লেনে অবস্থিত। তাহলে আমাদের যে দেওয়া সরলরেখাটা আছে কি, সেটা ওয়াই জেড সমতলে অবস্থিত, অর্থাৎ ওয়াই জেড প্লেনে অবস্থিত। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। এবার চলো আমরা বাকিটা করি। ওয়াই জেড বললে এক্স সাইলেন্স থাকবে, আমি বলে দেবো সব কিছু। চলো আমরা লিখি যে সরলরেখাটি ওয়াই জেড সমতলে অবস্থিত। ওকে, তো লিখি সরলরেখাটি ওয়াই জেড প্লেনে অর্থাৎ সমতলে অবস্থিত। কোথায় দেওয়া আছে? প্রশ্নে কিন্তু দেওয়া আছে, দেখো প্রশ্ন তাই দেওয়া আছে, ওয়াই জেড সরলরেখা অবস্থিত। আচ্ছা, আমরা সেটাই লিখলাম, অবস্থিত হলো। এরপরে এই দেখো ওয়াই জেড এই যে দেখো এই যে সরলরেখাটি আছে সেটা কি ওয়াই জেড প্লেনে অবস্থিত। এর মিনিংটা কি দাঁড়াচ্ছে? ওয়াই জেড বলতে কি, আমরা জানি 3D অ্যাক্সিস, এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস কিন্তু আমরা চিন্তা করতে পারি। যেহেতু ওয়াই জেড প্লেনে অবস্থিত, তার জন্য আমরা বলতে পারি যে এই যে সরলরেখাটা ওয়াই জেড প্লেনে যদি অবস্থিত হয়, তাহলে এটা কিন্তু অবভিয়াসলি এই ডিসিএস এর অর্থাৎ ডাইরেকশন কোসাইনের আমরা যদি সূত্র মানি, তাহলে কিন্তু এটা অবশ্যই এক্স অক্ষের উপর লম্ব হবে। ভালো করে মনে রাখবা, যেটা ওয়াই জেডের সাথে কি, যে সরলরেখাটি ওয়াই জেডের মধ্যে অবস্থিত, ওয়াই জেডের মধ্যে যা অবস্থিত সেটা কী হবে, সবসময় এক্স এর সাথে কিন্তু লম্ব হবে। এর জন্য বললাম যে ওয়াই জেড বললে মানে মনে রাখবা যে এক্স অক্ষ হলো। তাহলে আমরা কী লিখবো এখন বলো? আমরা লিখবো যে সুতরাং সরলরেখাটি এক্স অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। এবার লিখবো অতএব সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত। বাস, এটাই কিন্তু আমরা লিখে ফেললাম। ওকে, লম্বভাবে অবস্থিত হবে। কেন হচ্ছে? ওয়াই জেড যেহেতু বলেছি ওয়াই জেড সমতলে অবস্থিত আছে, তার জন্য কিন্তু এটা কি বলছে, এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, আবার তুমি চিন্তা করো, এই যে প্রশ্নটা যেটা আছে, এই প্রশ্নটা দেখো আর একটা কন্ডিশন বলছে যে এখানে জেড অ্যাক্সিসের সঙ্গে কিন্তু বলেছে 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রির কথা বলেছে। প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা লাইনের কনসেপ্ট বুঝবে। দেখো এখানে প্রশ্নতে বলা হচ্ছে কি যে এই যে রেখাটি আছে, সরলরেখাটি রয়েছে, সেটা কিন্তু জেড অক্ষের সঙ্গে আবার 60 ডিগ্রি কোণে কিন্তু আনত রয়েছে। তো আমরা সেই বিষয়টা আবার লিখবো হচ্ছে কি যে রেখাটি জেড অক্ষের সহিত কী হবে, 60 ডিগ্রি কোণে নত রয়েছে। এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন আমরা লিখলাম, অর্থাৎ 60 ডিগ্রি কোণে কিন্তু সেটা নত থাকবে, অর্থাৎ হেলানো এইভাবে কিন্তু রয়ে গেছে 60 ডিগ্রি কোণে। ওকে, আচ্ছা, এরপরে আর একটা পার্ট অর্থাৎ কোশ্চেনের প্রত্যেকটা পার্ট যদি আমি তোমাকে বুঝাতে পারি, তাহলে কিন্তু তোমার কোশ্চেনে রেডি হয়ে যাবে। এখানে দেখো আর একটা কন্ডিশন, 60 ডিগ্রি কোণে নত থাকলে সরলরেখাটির দিক কোসাইন নির্ণয় করো। এর মানেটা কি বলা যাচ্ছে? দেখো সরলরেখাটি এই দেখো 60 ডিগ্রি যদি তোমার জেডের সাথে থাকে, জেডের সাথে যদি 60 ডিগ্রি থাকে, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যেটা ওয়াই অক্ষের সঙ্গে কিন্তু 90 - 60 সমান কী হবে, 30 ডিগ্রিতে নত হবে। আবার বোঝার চেষ্টা করো, যদি এটা জেডের সঙ্গে 60 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি এটা কী হবে বলো তো, এটা কিন্তু ওয়াইয়ের সাথে কিন্তু 90 - 60 = 30 ডিগ্রি হবে। তো আমরা লিখবো যে সরলরেখাটি ওয়াই অক্ষের সঙ্গে 30 ডিগ্রিতে কী হবে, আনত থাকবে। অতএব সরলরেখাটি কি লিখবে এখানে, ওয়াই অক্ষের
সহিত, ওয়াই অক্ষের সহিত কী হবে 30 ডিগ্রিতে নত থাকবে। ওয়াই অক্ষের সহিত কী হবে বলো তো 30 ডিগ্রি কোণে নত থাকবে। কেন থাকবে? কারণ এই যে 60 ডিগ্রি 90 ডিগ্রি বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে কিন্তু নত থাকছে। হয়ে গেল টপিক, প্রায় অঙ্কটা শেষের দিকে। এগুলো যুক্তি লিখলাম আমি, যুক্তি লিখতে লিখতেই কিন্তু অঙ্কটা শেষের দিকে, আর কিছু নাই। এরপর লিখতে পারি তো সরলরেখাটির দিক কোসাইনগুলি হবে। এবার চিন্তা করো দিক কোসাইনগুলো কী হবে। অতএব সরল রেখাটির দিক কোসাইন হবে। তো দিক কোসাইন কী হবে চিন্তা করো। প্রথমত আমাদের একটা কন্ডিশন হোল্ড করলো, এখানে দেখো 90 ডিগ্রি পেলাম, রাইট, একটা পেলাম 60 ডিগ্রি পেলাম, রাইট, একটাতে পেলাম 30 ডিগ্রি, রাইট। দেখো তিনখানা কিন্তু আমরা অ্যাঙ্গেল পেলাম। কত পেলাম? 90 পেলাম, 60 পেলাম এবং 30 ডিগ্রি পেলাম। অঙ্ক খুবই অল্প সংখ্যক করব, কিন্তু টোটাল চ্যাপ্টারের কনসেপ্টটা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এক্ষেত্রে সরলরেখাটির দিক কোসাইনগুলি কী হবে? দেখো একটা আছে 90 ডিগ্রি, তো আমরা লিখবো এখানে cos 90 ডিগ্রি। একটা আছে দেখো 60 ডিগ্রি, তাহলে কি লিখবো দেখো এখানে cos অফ 60 ডিগ্রি। একটা আছে দেখো 30 ডিগ্রি, তাহলে লিখবো হচ্ছে cos অফ 30 ডিগ্রি। আচ্ছা এটা তো জেড অ্যাক্সিস আছে, তাহলে এখানে দেখো জেড অ্যাক্সিস বলতে এটা আর ওয়াই অ্যাক্সিস বলতে এই যেটা 30, তাহলে এখানে হবে cos 30টা এখানে আসবে। দেখো ওয়াইটা cos 30 হলো, আর জেডটা কী হলো? দেখো জেডটা আছে 60 ডিগ্রি, মানে cos অফ 60 ডিগ্রি হয়ে গেল। এই তো গেল আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের উত্তর হলো। এবার তুমি এটার একটা ভ্যালু বের করতে পারো। কীরকম ভ্যালু বের করবো? এই চ্যাপ্টারে কী হয় cos থিটা দিয়ে অঙ্ক হবে এবং এল এম এন, এই দেখো এইগুলো দিয়ে অঙ্ক হবে। তো ডাইরেকশন রেশিও, ডাইরেকশন রেশিও মানে এইগুলোই cos থিটা এবং এল এম এনের রিলেশনশিপ। তাহলে এখানে cos থিটা cos 90 মানে কি বলো? আমরা বলতে পারি যে বা এটার মানেটা কী যারা আছে দেখো cos 90 মানে কি, অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট ইজ 0। আর cos 30 মানে কি? cos 30 মানে হচ্ছে √3/2, তাহলে লিখবো √3/2। আর একটা পার্ট কি আসছে আমাদের দেখো এখানে আসছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে কি হয় 1/2, তো আমরা পাশে লিখে দেবো 1/2। বাস এটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর হয়ে গেল। তো টোটাল অঙ্কটা কিন্তু আমরা ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অক্ষর একদম সুন্দর করে বুঝলাম এবং কি কি করতে হবে সেটাও কিন্তু আমি সুন্দর করে তোমাদের কনসেপচুয়াল লিখে দিলাম। আশা করি টোটাল কোশ্চেনটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এগুলোই কিন্তু ডাইরেকশন রেশিও, ডাইরেকশন কোশ্চেনের অঙ্ক, ঠিক আছে? খুব ইজি লাগলো টোটাল কোশ্চেনটা। চলো সুন্দর করে খাতার মধ্যে টোকো এবং অ্যান্সারটাও টুকে নাও। তারপরে দ্বিতীয় আরেকটা অঙ্ক আমি করছি, ওকে? এবার 2 নম্বর অঙ্ক, চলো আরেকটি অঙ্ক করে ফেলি। এটাও একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন। দেখো বলেছে প্রশ্নতে যে 4, -3, -1 ও 1, -1, 5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করো। এটা 2023-এ এসেছিল। দেখো WBCH 2023, এই প্যাটার্নটাও ইম্পর্টেন্ট রয়েছে, ওকে? এই প্যাটার্ন রিলেটেড অঙ্ক কিন্তু অনেক সময় দেয়, ঠিক আছে? চলো আমরা একদম ডিটেলস বুঝি, যদি এরকম কোনো অঙ্ক থাকে যেন আমরা নামিয়ে দিতে পারি। এবার গল্পটা হচ্ছে 4-এর বদলে 3, 4, 2, 1 এরকম কিছু একটা হতে পারে। সেক্ষেত্রে প্যাটার্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলোর মান চেঞ্জ করেও কিন্তু অঙ্ক দিতে পারে। চলো প্যাটার্নটা দেখি। তো আমরা লিখবো দেখো বিন্দু দুটির সংযোগ সরলরেখাংশের দিক কোসাইন নির্ণয় করতে বলছে। দিক কোসাইন, তো দিক কোসাইন আমরা এইভাবে নির্ণয় করব। প্রথমতই আমরা লিখবো দেখো ধরি দুটো পয়েন্ট চিন্তা করব। একটা পয়েন্ট হচ্ছে ধরি, একটা পয়েন্ট হচ্ছে কি বলতো এ, যার পয়েন্টিং ভ্যালু কি আছে 4, -3, -1। আর আরেকটা বিন্দু রয়েছে সেটা হচ্ছে কি বলতো বি, যার পয়েন্ট হচ্ছে কি 1, -1, 5 আমি ধরে নিলাম। তো বিন্দু দুটির সংযোগ সরলরেখাংশের কি বলছে দিক কোসাইন আমাদের নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, এটাকে তুমি পিকিউ আকারেও কিন্তু লিখতে পারো, একটা লিখলেই হবে। তো আমি এই আকারেই লিখলাম। দেখো তো এই দেখো এ এবং বি কি বলতো দুটি বিন্দু ধরলাম। এই যে প্রদত্ত যে দুটি বিন্দু রয়েছে সেই দুটো ধরি, এই দুটো কি দুটি বিন্দু, ওকে? অফ বিন্দু হয়ে গেল। এবার আমরা এ বির মান বের করব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বি? তো এটা যদি ভেক্টর সাইন লিখি তাহলে এই দুটো পয়েন্টের জাস্ট ডিফারেন্স করব। ক্লাস 9-এ মনে আছে একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার নাম্বার 4, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতাম, ব্যাস ওটাই করবো এখানে, কিচ্ছু না। তো রুট আবার ফর্মেশন লিখবো কীরকম? দেখো এখানে বি থেকে আমরা আলটিমেটলি কী করবো, কী বলি, এর থেকে কী করবো বিটা বিয়োগ করব। আর তোমার যদি মনে হয় যে বি থেকে এ বিয়োগ করবে তাও হবে, কারণ এটা স্কোয়ার ফর্মে আছে। কীরকম স্কোয়ার ফর্মে লক্ষ্য করো, এখানে আমরা 4 - 1 করলাম, এর স্কোয়ার করলাম। এবার কথা হচ্ছে একটা আগে 4টা পরে দিয়ে তাও আমি করতে পারতাম, কোনো ব্যাপার না, কারণ এখানে বিয়োগ ফলটা স্কোয়ার ফর্মে আসবে।
তারপরে দেখো এখানে আছে -3, এখানে আছে +1 এর স্কোয়ার এবং লাস্ট পজিশনে যেটা আছে -1, তো লিখে দাও -1, এখানে আছে কি -5, এর উপরে স্কোয়ার করে দাও, বাস হয়ে গেল লিখে ফেললাম আমরা। এবার এটাকে আমরা দেখো ডাইরেক্ট লিখছি, এখানে 4 থেকে 1 বিয়োগ করলে আসবে কত 3, 3 এর স্কোয়ার, দেখো 3 এর থেকে 1 বিয়োগ করলে আসবে কত 2, 2 এর স্কোয়ার, মাইনাসটা প্লাস ফর্ম করলো, আর এদিকে 3 আর একে দেখো 4 কি বলি 5 আর একে 6, 5 আর একে 6, 6 স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 3 3 9, 2 2 4 আর কি বলবো 6 6 34, টোটালটাকে সামেশন করলে আমাদের কত আসবে বলো তো 49 আসবে। তো 49 এখানে লিখলাম, তো 49 ইজ কি বলবো যে 7 হচ্ছে তার ভ্যালু। দেখো এই মানটা কিন্তু আমরা সবাই জেনে গেলাম, একদম ইজি ছিল পার্টটা, একদম ইজি। এইবার আমরা এই যে এবি যে সরলরেখা রয়েছে কি বলবো এবির কি করবো আমরা দিক কোসাইন নির্বাচন করব। চলো আমরা নেক্সট পার্টে করছি এবির দিক কোসাইন। তো আমরা লিখি যে এবি এর দিক কোসাইনগুলি, ঠিক আছে, দিক কোসাইন সমূহ লিখতে পারো বা দিক কোসাইনগুলি হবে, দিক কোসাইন সমূহ হবে কি হতে পারে। প্রথমত আমাদের দুটো পয়েন্ট চিন্তা করতে হবে, একটা আছে কি বলো তো, ভালো করে লক্ষ্য করো, একটা আছে কত দেখো 4 আছে, আর একটা কত আছে বলো তো, এখানে আছে 1, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4 থেকে 1 বিয়োগ করলে অবশ্যই 3 হবে। দেখো এই যে 4 আর এখানে আছে কত 1, এবং 4 এবং 1 এর মধ্যে একটা ডিফারেন্স করতে হবে, ডিফারেন্স ডিভাইডেড বাই এই যে দেখো 7 আছে, যে সেটা পুট করে দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করব এবং সেটাকে কী করবো 7 দিয়ে ডিভাইড করে দেবো। এই হলো ডাইরেকশন কোসাইন বের করার নিয়ম, আর কিচ্ছু না, বুঝতে পারলে তো। তাহলে আমরা এখানে লিখবো ডাইরেকশন কোসাইন কী হবে, দেখো 4 থেকে 1 বিয়োগ করলে অবশ্যই 3 হবে, তো আমরা এটা দেখিয়ে দিতে পারি। তো আমরা লিখবো দেখো, লিখবো হচ্ছে কী লিখবো দেখো 4 থেকে কী বলো তো 1 বিয়োগ করবো, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা লিখতেছি দেখো এই যে পার্টের থেকে 1 থেকে 4 বা 4 থেকে 1, তো আমরা এখানে 1 - 4 করলাম, ডিভাইডেড বাই এবি রেখার মান লিখবো, হলো। আচ্ছা তারপরে কি আছে নেক্সটে -1 লিখবো এবং তার থেকে দেখো -3 করবো, তো -3 করলে কী হবে, এক্ষেত্রে দেখো -3 করে দিলাম, ডিভাইডেড বাই লিখে দেবো এবি, অবভিয়াসলি হলো। আর তারপরে দেখো নেক্সট আরেকটা পার্ট আছে, এখানে কি আছে আমাদের অবশ্যই 5 আছে, তাহলে 5 ডিভাইডেড বাই 5 -1, অর্থাৎ এটা হয়ে যাবে -1 ডিভাইডেড বাই এবি। আচ্ছা এবির উপরে একটা বার দিতে হবে, বার দিয়ে দিলাম, ওই ক্ষেত্রে এবির উপরে একটা বার, চলো এখানেও দিয়ে দেই, আর এখানেও একটা এবির উপরে একটা বার আসবে, চলো এখানেও এবির একটা বার করে দিই, বা তুমি ডাইরেক্ট করলে ডাইরেক্ট করতে পারো, কোনো ব্যাপার না, ডাইরেকশন কোসাইন। তো -3 হবে এখানে, ডিভাইডেড বাই এবির মান কত 7, লিখে দাও 7, এখানে দেখো 3 প্লাস হয়ে গেল, তার থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের কি আসবে 2 ডিভাইডেড বাই 7, আর এখানে দেখো 5 আর 1 কত আসবে 6, তাহলে 6 বাই হয়ে যাবে 7, বাস দিস ইজ কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তো টোটাল অঙ্কটা বুঝতে পারলে কি হলো এখানে। দেখো প্রথমত কোসাইনগুলো যেটা আছে দুটো বিন্দু আছে, সেই দুটো বিন্দুর মধ্যে আমরা কী করবো একটা দৈর্ঘ্য বের করবো। দেখো এবির দৈর্ঘ্য যেটা আছে সেটা বের করার পরে 7 পেলাম, এই যে 7টা পেলাম, এই যে দুটো বিন্দুর মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেই মানে কী বলবো দুটো বিন্দুর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে 4 এবং 1 সেটাকে লিখলাম ভাগ আকারে, এই কী বলবো বিয়োগ আকারে করলাম, আর প্রত্যেকটা জায়গায় এই যে 7 যেটা আছে এবির মান সেটাতে ডিভাইড করে দিলাম, বাস যেটা আসে সেটা কিন্তু আমাদের ডাইরেক্ট কোসাইন বেরিয়ে গেল। ওকে, তাহলে ডাইরেক্ট কোসাইন সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেলে কীভাবে বের করতে হবে। আচ্ছা চলো আর একটা আমরা অঙ্ক করি, এর আগে আমরা অ্যাঙ্গেল বা থিটা দিয়ে বের করলাম, এবার আবার এটা বের করলাম, চলো আর একটা প্যাটার্ন আমরা করি। কোশ্চেন নাম্বার 3, কোনো সরলরেখার, দেখো 3 নম্বর প্রশ্নটা কি আছে, কোনো সরলরেখার দিক কোণগুলি হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 150 ডিগ্রি, এই বক্তব্যটি সত্য কিনা বলো। এবিটিএতে কিন্তু এই প্রশ্নটা এসেছিল দিক কোসাইনের। হ্যাঁ ভালো করে বোঝো যে কোনো সরলরেখার দিক কোণগুলি কি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 150 ডিগ্রি হতে পারে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা একটু আগে করছিলাম, কী করছিলাম বলতো, ওখানে একটা 60 ডিগ্রি ছিল, একটা 90 ডিগ্রি ছিল, একটা 30 ডিগ্রি ছিল, ঠিক আছে সেটা আলাদা বিষয় ছিল, কিন্তু এখানে তো 150 ডিগ্রি আছে, এটা কি আদতেও হবে। তো আমাদের মেন যে সূত্র আছে দিক কোসাইনের, যে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা, এই কসটি কি হয় দিক কোসাইনের সূত্র তো হয়, সেটার মান হচ্ছে 1। কী বললাম, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইকুয়ালস টু 1 হতে হবে, এবং সেখানে এই মানগুলো বসালে যদি 1 হোল্ড করে তাহলে বলবো যে হবে, আর যদি না হোল্ড করে তাহলে বলবো হবে না। আচ্ছা আলফা বিটা গামা কি, দেখো যদি কোনো সরল রেখা আমরা চিন্তা করি, তো যদি কোনো আলফা, দেখো এক্ষেত্রে আলফা বিটা গামা যে কোনো সরলরেখার 3টি কিন্তু দিক কোণসমূহ হবে। কি বলতো, আলফা বিটা গামা কী হবে, যে কোনো একটি সরলরেখার কী হবে 3টি দিক কোণসমূহ হবে।
কনসেপ্ট ক্লিয়ার? তো আমরা লিখবো দেখো যে যদি আলফা কমা বিটা কমা গামা, ঠিক আছে, কোনো সরল রেখার কি হবে, তিনটি দিক কোসাইনের কোণ হচ্ছে কি হবে, তিনটি দিক কোসাইনের কি হচ্ছে কোণ। অর্থাৎ এই যে আলফা বিটা গামা, যদি আলফা বিটা গামা কি হবে, কোনো সরলরেখার তিনটি কোণ সমূহ হয়, তাহলে লিখবো যে তিনটি কোণ সমূহ, কয়টা, তিনটি কোণ সমূহ, কেন তিনখানে কিন্তু হচ্ছে। তো যদি আলফা বিটা গামা কোনো সরলরেখার তিনটি কোণ হয়, তিনটি কোণ সমূহ যদি হয়, তবে আমাদের কি হচ্ছে, তবে দেখো, তবে আমরা একটা কন্ডিশন হোল্ড করবো এখানে, সেটা কি, কস স্কোয়ার আলফা প্লাস লিখবো কস স্কোয়ার বিটা প্লাস লিখবো যে কস স্কোয়ার গামা, এটাই ইকুয়ালস টু মান হবে কীরকম, 1 হবে। দেখে নাও, ওকে। তাহলে আলফা বিটা গামা যদি কোনো সরলরেখার, যদি আলফা বিটা গামা কোনো সরলরেখার তিনটি কোণ সমূহ হয়, তবে একটা কন্ডিশন হবে, সেই কন্ডিশনটা কী হবে, যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এটার মানটা কী হবে, 1 হবে। এখন আমি যদি চিন্তা করি যে ধরি যদি আলফা ইকুয়ালস টু ধরো সাপোজ 30 ডিগ্রি হয়, আর বিটা ইকুয়ালস টু ধরো 60 ডিগ্রি হয়, আর গামা ইকুয়ালস টু 150 ডিগ্রি হয়, তখন আমাদের কি হবে, ব্যাস এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমরা বসানোর পর দেখবো যে এই আলটিমেটলি 1 আসছে কিনা। যদি 1 আসে তো মিললে, যদি না আসে তাহলে হবে না। চলো করে ফেলি, দেখে নাও কোশ্চেনটা। তবে এবার এখন লিখবো যে এখন কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এই যে দেখো তিনটা সম্পর্ক লিখলাম, দেখে নিলাম। তো কস স্কোয়ার আলফা মানে কি, কস স্কোয়ার 30 ডিগ্রি, রাইট, দেন উই ক্যান রাইট দ্যাট কস স্কোয়ার বিটা অ্যান্ড অবভিয়াসলি থার্ড পার্ট ইজ কস স্কোয়ার গামা, তো উই হ্যাভ টু রাইট কস স্কোয়ার গামা। চলো গামাটা একটু দেন আমরা ডিজাইন করে দিই, গামা তো হয়ে গেল এখানে। তো এই দেখো বিষয়টা, কস স্কোয়ার 30, কস স্কোয়ার 60 এবং কস স্কোয়ার 150 এসছে। এইবার এগুলোর মান কি হয়, দেখো কস স্কোয়ার 30 মান কি হয়, কস স্কোয়ার 30 মান আমরা জানি যে এর মান কি হয়, 1 কি বলবো √3/2, তাহলে লিখবো √3/2 এর হোল স্কোয়ার। তারপরে কস স্কোয়ার 60 মানে কি লিখবো হচ্ছে 1/2 এর হোল স্কোয়ার। আর কস স্কোয়ার 150 ডিগ্রি, 150 ডিগ্রি মানে কি বলো দেখি, দেখো 150 ডিগ্রি মানে হচ্ছে কস 150 মানে কস অফ 180, কস 180 ডিগ্রি, তার থেকে আমরা যদি 30 বিয়োগ করি তাহলে আমাদের কি হবে, মাইনাস কস অফ 30 ডিগ্রি হবে। তো কস অফ 30 ডিগ্রি মানে হচ্ছে কি মাইনাস √3/2। তো সিম্পলভাবে বললে পারে কস স্কোয়ার 150 ডিগ্রির মান কি হচ্ছে, মাইনাস √3/2, বুঝতে পারছো, মাইনাস √3/2। তাহলে আমরা লিখবো এখানে যে মাইনাস √3/2 এর কি লিখবো, এটা আমরা হোল স্কোয়ার লিখবো। এই টোটালটা কভার করেছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। তাহলে কস 150 মান হচ্ছে কি মাইনাস √3/2 হোল স্কোয়ার হলো। এইবার এখানে আমরা বসিয়ে দিই ওই পার্টটা আবার, তাহলে 3/2 বলতে অনলি 3/2 হবে। তারপরে দেখো এখানে কি হবে, 1/4 হবে, এটা 4 হবে। তারপরে এখানে কি আসছে আমাদের, এখানে অবভিয়াসলি 3/4 আসছে। এবার আমরা লিখবো এখানে 4 লিখবো, 3 লিখবো, প্লাস 1 লিখবো, প্লাস 3 লিখবো, তাহলে 3 আর 3 6 রেখে 7, তাহলে 7/, হয়ে যাবে এখানে আমাদের 4। দেখো 7/4 আসছে। এবার গল্পটা হচ্ছে, ফোকাস করো তুমি এখানে, এই যে দেখো 7/4 যে এলো সংখ্যাটা, আমাদের কি ছিল যে ডাইরেকশন কোসাইন যদি হয়, কোন সমূহ হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 হতে হবে। এখানে কি 1 হয়েছে, 1 হয়নি। 7/4 কিন্তু একের সাথে, 7/4 যে সংখ্যাটা আছে এটা কিন্তু একের সাথে সমান না। যেহেতু 7/4 সংখ্যাটা একের সাথে সমান না, মানে কি আমাদের দরকার ছিল কি 1 আছে, কত 7/4, দেখো ছিল 1 আছে 7/4, এটা কি ইকুয়ালিটি আসছে না। সো লিখবো এখানে নট ইকুয়াল টু 1, যেহেতু নট ইকুয়ালস টু 1 রয়েছে, তার জন্য লিখবো যে এই যে 150 ডিগ্রি বলো, 30 ডিগ্রি বলো, এটা কী হবে, এটা কিন্তু কোনোভাবেই আমরা বলতে পারি যে এই যে বলছে যে কোন সমূহ হতে পারে না। তো একটা সুন্দর বক্তব্য এবার আমরা লিখে দেবো যে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোশ্চেনটা দেখো আমরা লিখে দিই। তো এখানে আমরা লিখবো দেখো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 150 ডিগ্রি, কি বলবো যে কোন সমূহ কোনো রেখার তিনটি কোণ সমূহ হতে পারে না। কারণ এই যে কন্ডিশনটা হোল্ড করলো না, তার জন্য লিখবো যে অতএব বক্তব্যটি
কি লিখবো? মিথ্যা। বাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো অর্থাৎ বক্তব্যটি আমাদের কি হলো? মিথ্যা হয়ে গেল। ওকে, চলো তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা এই প্যাটার্নটা বুঝলাম। এই কোশ্চেনটা কিন্তু মেনলি এর উপর বেস করে আমাদের হলো। ওকে, 2 মার্কসের কোশ্চেন অনেক সময় হয় এই টাইপের। চলে আসে দেখো পরের কোশ্চেন। এরপরে আরেকটা অঙ্ক রয়েছে, দেখো 4 নম্বর একটা অঙ্ক দিলাম। 3,2,3 এবং -3,-1,5 বিন্দুগামী সরলরেখা জেড অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ করে তার মান নির্ণয় করো। তার মানে এই যে দুটো বিন্দু রয়েছে, এখানে একটা প্রথম বিন্দু, এটা এ ধরলাম, এটা ধরলাম বি। এই বিন্দুগামী সরলরেখা ধরলাম এ বি হচ্ছে সরলরেখা, যেটা হচ্ছে জেড অক্ষের সঙ্গে কী করছে? যে সূক্ষ্মকোণ করছে তার মান নির্ণয় করতে হবে। তো এখানে এই মান নির্ণয় করতে গেলে আমাদের অনেকগুলো ফর্মুলা লাগবে, বুঝতে পারলে তো? এখানে আমরা কসের মান তো বের করবো, কস ইনভার্স দিয়ে আমাদের একটা মান বের করতে হবে, এবং কস ইনভার্স দিয়ে মান বের করার আগে কিন্তু এই যে দুটো বিন্দু রয়েছে এদের মধ্যে একটা কী করতে হবে? আমাদের ডিফারেন্স করতে হবে, বুঝতে পারলে তো? এই ডিফারেন্স করবো এবং সেখান থেকে এবার আর এর মান বের করবো, করে আলটিমেটলি আমরা কিন্তু কসের মানটা বের করবো। তো একটা সুন্দর অঙ্ক দিলাম, এটা এই চ্যাপ্টারের সম্পর্কে অনেক আইডিয়া কিন্তু তোমার এখন ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি সুন্দর করে করছি, তুমি দেখো, হ্যাঁ, রিল্যাক্সে বোঝো, আমি বলছি আর টুকছি, হ্যাঁ, তুমি টুকবে। ওকে, আচ্ছা, সলিউশন। এই পেনটাতে কালি কম কেন? আরেকটা পেন দরকার ছিল, এই তো একটা পেন পেয়ে গেলাম। তো দেখো আমরা লিখবো যে এ বলে একটা বিন্দু রয়েছে যেটা 3,2,3 হলো, আর বি বলে আর একটা বিন্দু রয়েছে সেটা হচ্ছে কি বলো তো? আলটিমেটলি -3,-1,5। এই বিন্দুগামী সরলরেখা, এই বিন্দুগামী বলছে কি যে সরলরেখা। দেখো এখানে দুটো বিন্দু রয়েছে, তাহলে আমরা লিখবো যে বিন্দু দুটি এই যে বিন্দু দুটি রয়েছে, এই বিন্দু দুটির সংযোজক সরলরেখা, বিন্দু দুটির সংযোজক সরল রেখার কি লিখবো? সংযোজক সরলরেখার দিক কোসাইন হ্যাঁ হবে। দিক কোসাইন কি হবে? লক্ষ্য করো, প্রথমত এই যে পয়েন্ট রয়েছে, এই যে -3 রয়েছে না, তার আমরা লিখবো -3, তার থেকে দেখো এই যে বি থেকে এ বিয়োগ করবো, মানে -3 থেকে এই 3টা বিয়োগ করবো। তাহলে এই -3 লিখলাম, আর এখানে যে 3 আছে এখানে আর একটা 3 বিয়োগ করে দিলাম, বুঝতে পারলে তো? আর এটা ডিভাইডেড বাই আমি কি করব? আমি একটু আগে যে বললাম যে একটা আর আনতে হবে, তো এখানে আমরা একটা আর দিয়ে ডিভাইড করে দেবো, লিখে দিলাম একটা আর এর মানটাই আমাদের বের করতে হবে। ওকে, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ, অর্থাৎ এই বিন্দুর এলিমেন্ট কি আছে? -3, তার থেকে এটা 3 বিয়োগ করলাম। সিমিলার হয়তো এবার তুমি বলো কি করবো? এই -1 থেকে কিন্তু এই দুটা কিন্তু বিয়োগ করবো, তার মানে এখানে -1 লিখে দাও, দিলাম তো? আচ্ছা, -1 লিখলাম। এই বিন্দুতে এতে কি আছে? 2 আছে, তো 2 এখানে বিয়োগ করে দিলাম, ডিভাইডেড বাই এখানেও একটা আর করে দিলাম, হলো? আচ্ছা, এখানে কি আছে বলো তো? বিতে আছে 5, লিখে দাও বির 5। এইবার এটাতে কত আছে বলো? এতে আছে 3, লিখে দাও এখানে একটা -3, ডিভাইডেড বাই লিখে দেবো একটা আর। বাস, এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো? দেখো আমরা বাদ দিয়ে এটাকে আমরা লিখতে পারি কীরকম, কী ফরমেশন আসছে আমাদের এখানে? 3-এর থেকে দেখো 3 আর 3 এটা কত হচ্ছে? আলটিমেটলি এটা কিন্তু 3 আর 3 অর্থাৎ -6 হয়ে যাচ্ছে, -6/r হলো। তারপরে এখানে তুমি বাদে লিখতে পারো, অর্থাৎ লিখতে পারো, যা খুশি লেখো। এখানে দেখো -3 আর -2, তাহলে কত হবে? -3/r। আর এখানে দেখো 5-এর থেকে যদি তুমি 3 বিয়োগ করো, 5-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়, তো লিখে দেবো এখানে 2 ডিভাইডেড বাই r। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা লিখবো যে এবার অতএব লিখবো যে r ইকুয়ালস টু, আর এর মানটা কি? গল্পটা হচ্ছে আর এর মানটা কি? এই আর এর মানটা বের করাটাই হচ্ছে মেন একটা কন্ডিশন। দেখো আর মানে কি বলো তো? এই যে বিন্দু আছে না, এই বি বিন্দু এবং এ বিন্দুর যে পয়েন্টগুলো আছে সেগুলোর আমরা কি করব? বিয়োগ করব এবং তার একটা স্কোয়ার ফর্ম লিখবো এবং সেটাকে রুট ওভার করবো। ক্রিটিক্যাল মনে হচ্ছে? কোনো ক্রিটিক্যাল না, চলো আমি করি, তুমি মন দিয়ে দেখো। তুমি কিন্তু ভেরি ভেরি গুড গার্ল, আর যদি মেয়ে হও তাহলে গুড গার্ল, আর যদি ছেলে হও তাহলে গুড বয়। অবভিয়াসলি নাম কমেন্ট করো, তাহলে তোমাদের আমি নাম ধরে ধরে পড়াতে পারবো। ওকে, বুঝতে পারছো তো? এবার দেখো আমরা এখানে প্রথম দেখো বি বিন্দুতে কত আছে? -3। আচ্ছা, প্রথমত রুটের কাজটা আমরা লিখে নিলাম। এটা কত আছে? -3, লিখে দাও -3। এই দেখো এতে আছে কত? 3, এখানে লিখে দাও -3। ওকে, তার মানে হলো এই বিন্দু থেকে আমরা এই বিন্দু বিয়োগ করব। তাহলে এই বিন্দুতে 3 ছিল, -3 লিখলাম, আর এই বিন্দু 3 ছিল, লিখে দিলাম 3। আচ্ছা, প্লাস লিখে দেব
আচ্ছা এখানে কত আছে -1, লিখে দাও -1। এখানে কত আছে এখানে আছে 2, তাহলে এখান থেকে -1 থেকে 2 বিয়োগ করে দিলাম ওকে। তারপরে একটা প্লাস করো, এখানে আছে 5, লিখে দাও এখানে একটা 5। তারপরে এখানে কত আছে 3, লিখে দাও এখানে একটা 3, এর উপরে স্কোয়ার করে দিলাম ওকে। দেখো তো মিলাই নাও একটু, তুমি কিন্তু মাঝে মাঝে মিলাবা, দরকার বলে ভিডিওটা পজ করে নেবা, কারণ একটা বিষয় কি জানো, তোমার জীবন, তোমার প্রিপারেশন তোমাকেই করতে হবে, কেউ তোমার এক্সাম দিতে যাবে না, তোমার এক্সাম তোমাকেই দিতে হবে। আমরা যতই বলি না কেন এটা করবো ওটা করবো, কিন্তু মেন করতে হবে কিন্তু তোমাকেই, অর্থাৎ তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে। আর অঙ্ক করা মানে শান্ত মাথায় থাকা। কারণ আমরা একটা কথা তোমাদের পরীক্ষার আগে 3rd সেমিস্টারের সময় বলেছিলাম, প্রচুর যারা টেনশন করছিল তাদের বলছিলাম যে দেখো স্থির জলেই চাঁদের প্রতিবিম্ব পড়ে, মহাদেবের একটা সুন্দর বাণী, তাই না? অর্থাৎ মনটা যদি আমাদের অশান্ত টেনশন ডিপ্রেশনে চলে যায় তখন কিন্তু আমরা ভালো কিছু করতে পারি না। তাই মনটাকে শান্ত করো, নরম হও, দেখবে সব কিছু পাবে তুমি। চলো আমরা করি বাকিটা। তার জন্য নরম হও, শান্ত হও, রিল্যাক্সে বোঝো, মোট কথা রিল্যাক্স হও, রিল্যাক্স হয়ে পড়াশোনা করো ওকে। রিল্যাক্স হয়ে কিন্তু অনেকে দেখি রিল্যাক্স হওয়ার পরে দেখি ঘুমায় না, রিল্যাক্স হওয়ার পরে ঘুমাবে ঠিক আছে, কিন্তু যখন প্রচণ্ড টেনশন হচ্ছে পড়া নিয়ে, রিল্যাক্স হলে পড়াশোনাটা করলে তাহলে একটু হলে কিন্তু টেনশনটা কিন্তু কমবে। তো এটা কিন্তু আমাদের সেই ফরমেশনটা হলো ওকে বেটা। চলো নেক্সট পার্ট করি। তুমি কিন্তু অনেক অনেক স্পেশাল আমার কাছে, হ্যাঁ, তো স্পেশাল মানুষ কিন্তু তুমি আমার কাছে, তার জন্য মন দিয়ে তুমি পড়বে, তোমার কাছে আমি অনেক ভালো একটা রেজাল্ট চাই। দেখো 3 আর 3 যোগ করলে কত হয়? 6 হয়। 6 এর স্কোয়ার করলে কত হয়? 6 6 36। তাহলে আমরা লিখবো 6 এর স্কোয়ার। 6 এর স্কোয়ার মানে কি? 6 এর স্কোয়ার মানে 36। তাহলে ডাইরেক্ট লিখে দেবো, লিখে দিলাম, হ্যাঁ, এখানে লিখলাম 36। আচ্ছা এবার দেখো 1 আর 2 কত? 3, মাইনাসটা তো স্কোয়ারের জন্য ভ্যানিশ, কোনো ঠিক কিছু থাকে না স্কোয়ারের জন্য। তাহলে 2 আর 1 3, 3 এর স্কোয়ার করলে কত? 3 3 9, 3 মাল্টিপল 3 কোয়ালিটি, আমরা বলতে পারি 3 মাল্টিপল, এটা কি হয়? এটা হচ্ছে 9 হয়ে যায়। লিখে দাও এখানে এটা 9 ওকে। 5 থেকে 3 বিয়োগ করো, আসে কত? 2, 2 দুগুণে কত হয়? 4, তাই তো? তাহলে লেখা লিখবো আমরা 4 হয়ে গেল ওকে। আচ্ছা এই টোটালটাকে সামেশন করলে আমরা কত পাবো? পাবো হচ্ছে 49। 49 মানে কত যেন হয়? এটা হয়ে যায় 7, ঠিক আছে? তো এই 7 কিন্তু হচ্ছে, তুমি ভালো করে ক্যালকুলেশনটা দেখো তো একবার ওকে, দেখছো তো? এবার পরের পার্টটা এবার আমরা করি। এবার লিখবো, দেখো দিক কোসাইনগুলি হবে, এখন দিক কোসাইনগুলি হবে কি হবে আমাদের সেটা ভাবতে হবে। প্রথমত কি আছে দেখো, এই দেখো 3, এই যে পার্টটা আছে না, এই পার্টে লেখো, দেখো -3 আর -3, এটা কত আসছে? দেখো -6 আসছে, -6/r। আচ্ছা দেখো তো আর এর মান কত আছে? r = আছে, এই দিকে চলে যাও, r এর মান আছে 7, রাইট? এই দেখো আর এর মান কত আছে? 7। তাহলে আমাদের কত ছিল এখানে? এই দেখো এটা কিন্তু আর এর মান, পাশে আমি আর লিখে দিলাম বোঝার জন্য। দেখো -6/r, 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 আর মানে কি 7, তাহলে -6/7, -6/7 লিখে দেবো, -6/7 ওকে। একটা পার্ট গেল। তারপরে কি আছে দেখো, -3 কি আছে বলো তো? আর মানে কত? 7, তাহলে মাইনাস লিখবো, -3/7। তারপর দেখো 2/r আছে, 2 বলতে কি 2 লিখবো, আর বলতে কি 7, লিখে দাও একটা 7। দেখো তো কত ইজি হয়ে গেল আমাদের অঙ্কটা। আচ্ছা আর একটা বিষয় কিন্তু আমাদের লিখতে হবে, কি লিখতে হবে? লিখতে হবে দেখো এখানে জেড অক্ষের সাপেক্ষে বলেছে না, জেড অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ করে, দেখো জেড অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ করে সেটার মান কি? একদম সিম্পল কনসেপ্ট বোঝো। আমরা জানি যে 3Dতে x, y এবং z বলে 3টা আছে। বলছে কি যে তোমার জেডই থাকবে, বাকিগুলো সব ছেড়ে দাও। তাহলে বাকিগুলো ছেড়ে দিলে পরে তো এক্স কী করবে? এক্সে ছেড়ে দিলে এক্স কী বলবে? আমাকে কিছু দিলে তাহলে এক্সও কান্নাকাটি করবে। তো এক্সকে আমরা একটা রসগোল্লা দিয়ে দেবো। রসগোল্লা বলতে এক্সের জায়গাটা জিরো বসিয়ে দাও, ওয়াই থাকছে না, তো ওয়াইয়ের জায়গাটা রসগোল্লা বসিয়ে দাও। আর জেড তো থাকছে, তাহলে জেডের এখানে একটা মান নির্ণয় করতে হবে, একটা মান দিতে হবে। তো জেডের এখানে জেড মানে হচ্ছে 1। তো বুঝলে তো এই কন্ডিশন, এই যে দেখো যখন কোনো অঙ্কেতে এরকম থাকবে, এটার মিনিংটা এবার কন্ডিশনাল হলে এটা চেঞ্জ হয়, মানছি যে চেঞ্জ হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখার জন্য আমি বলি এটাই বেটার। জেড অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ করে, তাহলে জেড থাকবে, যখন জেড অক্ষ বলবে তখন জেড থাকছে, বাকিগুলো কিন্তু রসগোল্লা হয়ে যাচ্ছে। রসগোল্লা মানে 0 হয়ে যাচ্ছে।
তার মানে আমাদের নিম্নীয় পয়েন্টটা কি হচ্ছে 0 0, 1। তাহলে 0 0, 1 কেন? এখানে জেড বলছে তার জন্য 1 থাকছে, আর এক্স ওয়াইয়ের কথা তো বলেনি, তার জন্য এক্স ওয়াইয়ের জায়গায় আমরা 0 0 করবো। অঙ্ক রিল্যাক্সে করো, একদম রিল্যাক্সে শান্তভাবে করো, ওকে? খুব চিৎকার চেঁচামেচি করবা, টেনশন করবা হবে না, রিল্যাক্স বেটা, রিল্যাক্স। আর আমার বিশ্বাস তুমি পারবেই পারবে, আমি তো বিশ্বাস করি তুমি পারবে, আর তুমি পারবেই। এবার লিখবো আবার জেড অক্ষের, আমার ল্যাঙ্গুয়েজগুলো যে বলছি না, আওয়াজ করে যে বলছি, দেখো প্রত্যেকটা ওয়ার্ড তোমার মাথাতে সেট হয়ে যাবে, ঠিক আছে? একদম ভুলবে না, দেখবে। আবার জেড অক্ষের ধনাত্মক, ধনাত্মক মানে যেন কি আমাকে বলো, বলো বলো, ধনাত্মক বলো পজিটিভ দিক। জেড অক্ষের ধনাত্মক দিকের কি লিখবো বলো? জেড অক্ষের ধনাত্মক দিকের দিক কোসাইন সমূহ হবে, ওকে? লিখবো দিক কোসাইন সমূহ হবে। কি হবে বলো তো? এখানে যেন কি লিখলাম, কি লিখলাম, কি লিখলাম, কি লিখলাম বলো তো? কি লিখলাম বলো তো? কি লিখলাম বলো তো? কি লিখলাম, কি লিখলাম? 0 0 1। কি লিখলাম? 0 0 1। তাহলে লিখে দেবো 0 0 1। কোথার সঙ্গে? জেড অক্ষের সঙ্গে। কেন হবে এটা কিন্তু আমি ব্যাখ্যা করে দিলাম, এই কারণেই হবে। তো ক্রিটিক্যাল বলে কিছু রাখা যাবে না, শান্ত মাথায় সব বুঝবো এবং সব প্রিপারেশন করবো, ওকে? তো এটা আমাদের 0 0 1 চলে এলো, হয়ে গেল। এবার দেখো জেড অক্ষ এবং সরল রেখার মধ্যবর্তী একটি কোণ আমি চিন্তা করব। সেই কোণটির মান আমি কী ধরবো? আলফা ধরতে পারি, থিটা ধরতে পারি, গামা ধরতে পারি, বিটা ধরতে পারি, একটা ধরলেই হলো। তো আমরা ধরে নেবো যে জেড অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণটা আছে, সূক্ষ্মকোণ মানে যেন কি? আমরা সূক্ষ্মকোণ মানে হচ্ছে কি? যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। প্রত্যেকটা কনসেপ্ট বুঝলে পরে অঙ্ক তো ইজি হবেই। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট হবে, 30 40 50 60 কিছু একটা হতে পারে, কি হবে আমরা জানি না, প্লাস আমাদের কোশ্চেন দিয়ে বলতেছে এটা বের করে দাও। মানে সিআইডি যেরকম তদন্ত হয় সেরকম সিআইডি তদন্তের মতো আমরা করছি, এবং প্রত্যেকটা স্টেপ শান্ত মাথায় ধীরে ধীরে করবো, তাহলে খুব সুন্দর প্রিপারেশন হবে। তাহলে এখানে আমরা লিখব যে ধরি জেড অক্ষ এবং সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ হচ্ছে থিটা। লিখব ধরি জেড জেড অক্ষ এবং যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখাটির এবং এবং ওই সরলরেখার এবং ওই সরল রেখার মধ্যবর্তী মধ্যবর্তী যে কোণ মধ্যবর্তী যে সূক্ষ্মকোণ রয়েছে, সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণটা কি বলতো? সেটা হচ্ছে কি থিটা আমরা কনসিডার করব। সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ কি হবে? সূক্ষ্মকোণ হচ্ছে থিটা, লিখলাম। এই কভার হচ্ছে নিচের দিকে দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে। ধরি জেড অক্ষ এবং ওই সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ হচ্ছে কি থিটা। এইবার আমরা লিখব, এখন ছোট্ট একটা পার্ট রয়েছে, বাস ওটা করলেই কিন্তু আমাদের শেষ হয়ে যায়। তো আমাদের বোর্ডের জায়গাটা শর্ট হয়ে গেল, তো এখানে আমি করে দিচ্ছি বাকিটা, হ্যাঁ হবে, চলবে তো? আচ্ছা এখানে দেখো লিখে দিচ্ছি বাকি পোর্শনটা। এখানে লিখবো যে কস থিটা, এটা মুছে দিই, এটার কাজ তো হয়ে গেছে। এই ট্রিক্সগুলো খাতার মধ্যে লিখে রাখবা, তোমার উপকারে লাগবে পরবর্তীকালে, হ্যাঁ? এই যে নেক্সট পার্ট আমি এখানে করতেছি, হ্যাঁ? লিখবো হচ্ছে কস থিটা, সূক্ষ্মকোণ বলছে, তাহলে কস থিটা ইকুয়ালস টু আমরা কী লিখবো? এখানে সুন্দর একটা গল্প আসবে, সেই গল্পটা কি বলতো? এই যে পার্ট আছে আর এই যে পার্ট আছে, এই দুটোকে আমাদের এবার গুণ করতে হবে। ভালো করে দেখো, এই যে অংশ এই অংশের সাথে গুণ করতে হবে। যদি তুমি জিনিয়াস প্রসেস বলো যে দাদা এক লাইনে করে দাও, তাহলে বলবো যে এখানে দেখো ডাইরেক্ট 2/7 হবে, কারণ দেখো 0 0 অর্থাৎ এটার সাথে 0 গুণ করলে 0, এটার সাথে 0 গুণ করলে 0, কিন্তু লাস্টেরটা তো 1 আছে, তাহলে 1 × 2/7 = 2/7 হবে। এবার কেন হচ্ছে চলো আরও সুন্দর করে বুঝি। -6/7 এবং তার সঙ্গে 0 গুণ করো, তাহলে -6/7 × 0, তাহলে আমাদের কি হচ্ছে এখানে মডুলাস ফর্মে লিখতে হবে। কেন? মাইনাসটা থাকলে সেটা আমাদের প্লাস করে নিতে লাগবে। আচ্ছা 6/7 তার সঙ্গে আমরা কি করব? একটা 0 গুণ করলাম। তারপরের পোর্শনটা কি আছে? আচ্ছা দেখো এখানে -3/7 লিখে দাও, -3/7, আচ্ছা এর সঙ্গে একটা 0 গুণ করলাম, হলো? বা ক্রস প্রোডাক্টে করো, ডট প্রোডাক্টে করো, যা করো। তারপরে কি আছে? আচ্ছা 2/7 লিখে দাও, এখানে 2/7 মাল্টিপাল সাইন অফ, এখানে আছে কত? এখানে আছে 1, এই দেখো এই 1, এটা এখানে 1 গুণ করলাম, বাস এটা কিন্তু আমাদের চলে এলো। বুঝতে পারলে তো? আচ্ছা দেখো একটু এটার ক্যালকুলেশন করলে কী হবে বলো তো? দেখো -6/7 × 0 মানে 0, তারপরে -3/7 এটাও কিন্তু আমাদের 0 হয়ে যাবে, অর্থাৎ 0, অর্থাৎ টোটাল ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এখানে 0 চলে আসছে।
তার মানে কি, তার মানে হচ্ছে দেখো এই টোটাল পোর্শনটা কি হলো, 0 হওয়ার পর খালি মাত্র 2/7 আমাদের থেকে গেল। তো মড ফর্ম মানে সেটা প্লাস প্লাসে চলে আসলো। তাহলে পরে cos থিটা ইকুয়ালস টু কত আসছে 2/7। দ্যাটস ইমপ্লাই থিটা ইকুয়ালিটি আমাদের কত আসবে, cos ইনভার্স বলো কত আসবে 2/7 হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার বা উত্তর। বুঝতে পারলে তো? এই কিন্তু আমাদের একটা অঙ্ক হয়ে গেল। দেখো একটু বোর্ডের মধ্যে স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে টুকলে নাও, পজ করো, তাহলে অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আরেকটা অঙ্ক আমরা রিল্যাক্সে করি। এরপরে আর একটা চলো আমরা অঙ্ক করি। দেখো বলেছে মনে করো p ইকুয়ালস টু 2i প্লাস জে মাইনাস 2k এবং q ইকুয়ালস টু 4i মাইনাস 3k দুটি ভেক্টর, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো। সেমই অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্স আছে, আগেরটাতে একটু প্যাটার্ন চেঞ্জ হলে এটা আরেকটা প্যাটার্ন। তো আমাদের অনেক সময় কোশ্চেনে কী করতে পারে বলো তো, একটা ভেক্টরের কিছু মান দিয়ে দিল, তার উপর বেস করে কিন্তু আমাদের অঙ্ক করতে হতে পারে। ওকে, তো আমরা এগুলো করবো। আর এরপরে যদি কিছু ইম্পর্টেন্ট প্যাটার্ন থাকে সেগুলো পরে দেখা যাবে, আপাতত শিখি ভালো করে। তো এর মধ্যবর্তী কোণ বের করব। দেখো প্রথমতই এই যে পিটা আছে কি না, তো আমরা পি এর মডুলাস, দেখো অঙ্কটা আর একটু বড় হবে কিন্তু ফার্স্ট লাইনটা তুমি লিখে নিও। আমি মেন মডেল থেকে কাজটা করছি, তুমি কিন্তু ফার্স্ট লাইন লিখবা, কারণ আমি কিন্তু পরীক্ষা দেবো না, দিবা তুমি। আমি মেন হচ্ছে কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি যেন তোমার এই অঙ্কগুলো যেন খুব তাড়াতাড়ি আগাতে পারো। তো মড অফ পি কস্ট আমরা কী বলবো, তুমি আমার ফার্স্টের ভিডিওটা দেখবা, ভেক্টর অ্যালজেব্রার সেকেন্ডের পার্টটা দেখবা, ওখানে কিন্তু মড সম্পর্কে তুমি ডিটেলস অ্যানালাইজ করা আছে। তো মড মানে কি, এই দেখো এই যে পি আছে, এই পি এর সাথে অর্থাৎ আয়ের সাথে যে 2 আছে সেই 2-এর কী হবে, স্কোয়ার হবে। আর যের সাথে যে সংখ্যাটা আছে, যের সাথে তো কিছুই নাই, কিছু না থাকিলে বসাইতে হইবে 1, তো 1-এর স্কোয়ার বসাই দিলাম। দেখো কের সাথে কি আছে, কিছু নাই বলতে দেখো এখানে কের সাথে আছে 2, 2টা কি আছে মাইনাস, তো আমরা লিখবো -2, এর উপরে লিখবো স্কোয়ার, এর উপর লিখবো। তাহলে পরে এই যে সিম্পল ম্যাথমেটিক্স, এখানে দেখো 2 × 4, 1 কি হচ্ছে 5, আর 2 × 4 আর কি হচ্ছে বলো তো 5 হচ্ছে 9, অর্থাৎ √9 মানে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে আমাদের এখানে মানটা। ওকে, একই রকমভাবে আমি কিন্তু কিউ এর মানটাও বের করব। তাহলে কিউ মড অফ কিউ এর মানটা কি বেরোবে, দেখো এখানে বেরোবে হচ্ছে 4-এর স্কোয়ার, তারপর আসবে কীরকম, আসবে 3-এর স্কোয়ার, তাই না? তাহলে 4 আর 3 হবে 4 4 16, 3 3 9 অর্থাৎ 25 হবে। অতএব আসবে দেখো মড অফ কিউ এর মান কি আসবে আমাদের 5 বেরোবে। হয়ে গেল। এবার আমরা লিখবো দেখো পি এর দিক কোসাইন সমূহ হবে, লিখবো যে পি এর দিক কোসাইন সমূহ হবে কি হবে, প্রথমত আমরা বলবো যে L1 এর মান কত আছে এখানে, L1 এর মান হবে 2 আমাদের আসবে কিন্তু 3, অর্থাৎ এখানে আছে 2, লিখে দাও 2, এখানে মান বেরোচ্ছে 3, এই দেখো 3, এই যে দেখো মডের যে মানটা আছে এই 2-এর নিচেই মডের মানটা বসে দেবো। হয়ে গেল। এবার আসছে M1 মানে কি, M1 মানে হচ্ছে যে এটা, M1 মানে এই পার্টটা বলতে হবে, এটা হচ্ছে L এর ক্ষেত্রে L যাবে, এটা যাবে M, এটা যাবে হচ্ছে N, তোমার জন্য বোঝার জন্য লিখে দিলাম। তাহলে M মানে কি, এটা M মানে কি, এখানে কিছু নাই মানে 1 আছে, তো M1 মানে 1 লিখলাম। আর এখানে দেখো মডেল মান কত 3, তাহলে লিখবো এখানে 3। এবার আসছে দেখো N বলতে কি 3, লিখবো এই N বলতে -2, তাহলে লিখবো এখানে -2, আর এখানে মডেল মান কত আছে 3, তাহলে 3 লিখে দিলাম -2/3। ওকে, এটা হয়ে গেল। এবার সিমিলার হইতে আমরা লিখবো যে কিউ এর দিক কোসাইন সমূহ হবে, তাহলে আমরা কি লিখবো L2 ইকুয়ালস টু, কিউ এর ক্ষেত্রে কি আসছে 4 আছে, মড ভ্যালুটা 5, তাহলে 4/5, আর এখানে M2-র মান তো কিছু নেই, কে দিয়ে আছে তাহলে 0 হয়ে গেল। দেখো এখানে তো জে নাই, তার জন্য কি হয়ে গেল 0 হয়ে গেল। আর N2-র মানটা কি হবে আমাদের এখানে -3, তো লিখে দেবো -3 ডিভাইডেড বাই কি আছে এখানে 5, লিখে দাও 5, হয়ে গেল আমাদের মান। এইবার আমরা কি করবো বলতো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এটা চিন্তা করবো, সেটা কি হবে থিটা লিখবো। তাহলে লিখবো যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমরা কি লিখবো, এখানে অবশ্যই ভেক্টর সাইন দিতে লাগবে, এটাও ভেক্টর সাইন দিতে লাগবে। কিউ এবং কি বলছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে, কোণ সমূহ লিখবো না, মধ্যবর্তী কোণ হবে কি বলতো থিটা, আমি ধরলাম। এবারে থিটা ধরাতে আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়ালস টু কি হবে বলতো,
cos থিটা ইকুয়ালস টু আমরা লিখব এই যে দুটো পার্ট আছে অর্থাৎ L1 L2 এই যে পার্ট আছে সেটাকে আমরা লিখব কীরকম ভাবে দেখো L1 I প্লাস কী লিখব M1 J প্লাস লিখব কীরকম বলো তো N1 K এই একটা পার্ট একটা ভেক্টর লিখলাম। আচ্ছা এই যে দেখো L এর সাথে কি করব আমরা I লিখবো, M এর সাথে কি লিখবো J লিখবো, আর N এর সাথে কি লিখবো K ধরবো। এরকম করে একটা ভেক্টর ফর্মেশন করলাম। L1 এর সাথে কি লিখবো I, M1 এর সাথে লিখবো হচ্ছে J, আর N1 এর সাথে কি লিখবো K। এটা একটা ভেক্টর হয়ে গেল। আর Q এর জন্য আরেকটা ভেক্টর হবে, সেটা কি হবে L2I, তারপরে কি হবে বলো তো, তারপরে হবে M2J এবং N2K। তো আমরা লিখে দেই, কি লিখবো এখানে L2I প্লাস লিখবো হচ্ছে M2J প্লাস লিখবো N2K। এই আমাদের এখানে হয়ে গেল। আচ্ছা এই পার্টের যদি আমরা মানগুলো এবার বের করি আমরা কোসাইনের ক্ষেত্রে, চলো এখানে লিখে দিই। হ্যাঁ এই পার্টটার অ্যান্সারটা আমি এখানে করি। হ্যাঁ আচ্ছা যদি এটা করি তাহলে আমাদের কি আসছে দেখো 2/3I প্লাস আসবে 1/3J, তারপরে আসবে দেখো -2/3K হলো আমাদের। কেন এই যে মান যেগুলো বেরিয়েছে না এই মানগুলো কিন্তু আমরা এখানে পুট করতে হবে L1 L2 L3। আর এই সেখানে আমাদের ডট প্রোডাক্টটা কী হবে বলো, এখানে আসবে 4/5 তাই তো I, তারপরে কি আসছে বলো আমাদের, তারপর আসছে 0, J এই একটা পার্ট গেল। আর লাস্টের পার্টে যেটা আসবে সেটা হচ্ছে কি -3/5K আমাদের এখানে হয়ে গেল। দেখো এই যে দেখো N2 এর মান -3/5 আছে, তো 3/5 এখানে লিখে দিলাম। এবার এটাকে যদি আমরা গুণ করতে পারি 2/3 তার সঙ্গে 4/5 গুণ হবে, কারণ I এবং I গুণ হবে, আর তো কিছু না, কারণ I এবং I এর মানই 1 হয়। আর I ডট J মান 0 হয়ে যায়, কারণ থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। বাস এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো কি দেখো, পাবো হচ্ছে 2/3 একটা পার্ট পেলাম, তারপরে কি পাবো দেখো 4/5 আর একটা পার্ট পেলাম, তারপরে দেখো এখানে আরেকটা পার্ট পাবো আমরা কীরকম 1/3 ডট 0, আর লাস্টের একটা পার্ট পাবো সেটা হচ্ছে কি -2/3 মাল্টিপল সাইন অফ কি লিখবো যে -3/5। এই আমাদের হয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের বেরোবে কত, এখানে বেরোবে হচ্ছে 8 কত বলো তো 15 প্লাস হবে 0, তারপর হবে কত 6/15। এই টোটালটাকে কাউন্টিং করলে 14/15 হয়ে যাবে। হয়ে গেল আমাদের এখানে। অতএব আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়ালস টু 14/15। দ্যাটস ইমপ্লাই থিটা ইকুয়ালস টু কি আসবে আমাদের, থিটার মান আসবে দেখো cos ইনভার্স, কি আসবে cos ইনভার্স ব্র্যাকেটের মধ্যে লিখবো 14/15। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে কোশ্চেনটা দেখলে, তাহলে আমাদের সলিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই চ্যাপ্টারে যতগুলো প্যাটার্ন ছিল মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দিলাম। অবশ্যই খেয়াল করে প্র্যাকটিস করো, এবং এই চ্যাপ্টারে আরও যদি অঙ্ক প্র্যাকটিস করার দরকার হয় করো, যদি প্রয়োজন হয় বলবে। এরপরে আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আমি আসবো। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও। তোমাদের কিন্তু 4th সেমিস্টারের টোটাল কোর্স কিন্তু আমি প্রোভাইড করবো ফ্রি অফ কস্টে। ওকে, মন দিয়ে ঠান্ডা মাথায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর নিজেকে অনেক ভালো রাখো, খুব ভালো থেকো। ওকে ঠিক আছে।